বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এর আগে আমরা অলরেডি জানতে পেরেছি ফরাসি বিপ্লব সম্পর্কে, যেটা 1789 সালে হয়েছিল। সেই 1789 সালে ফরাসি বিপ্লব সংবিধান সভা, সন্ত্রাসের শাসন, বিপ্লব, প্রতিবিপ্লব, কনসুলেটের শাসন, এইসবের বিভিন্ন নানান ঘাত প্রতিঘাত মোটামুটি চলেছিল 1799 পর্যন্ত। এর পরবর্তীকালে নেপোলিয়নের উদ্ভব, নেপোলিয়ন সম্পর্কে ব্যক্তিগত নেপোলিয়নের বিভিন্ন তথ্য, সমস্ত কিছু জানবো আমরা এই অধ্যায়ের এই ভিডিওর মাধ্যমে। এই রকম আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে নেপোলিয়ন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ফরাসি বিপ্লবের আদর্শ সারা বিশ্ব জুড়ে স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছিল। ফ্রান্স এবং ইউরোপের মুক্তিকামী মানুষ যখন এই নতুন আদর্শকে অভিনন্দন জানিয়েছিলেন, ফ্রান্সের অভ্যন্তরে শাসক শ্রেণী কখনো এই আদর্শের ওপর আঘাত হানলেও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। রাজাকেও সরে যেতে হয়েছিল। অন্যদিকে ইউরোপের দেশে দেশে এই ভাবাদর্শ ঝড় তুলেছে। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এই আদর্শের দ্বারা অনুপ্রাণিতও হয়েছেন। সাধারণ মানুষ সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হয়েছেন এবং স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন। ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপের ইতিহাস মূলত সামন্ততান্ত্রিকতার বিরুদ্ধে এবং জাতীয়তার পক্ষে আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস। বিপ্লব পরবর্তীকালে ফ্রান্সের শাসনভার তুলে নেন সাধারণ পরিবারের সন্তান নেপোলিয়ন বোনাপার্ট। তিনি নিজেকে বিপ্লবের সন্তান বলে আখ্যায়িত করেছেন এবং তার কাহিনী, তিনি কিভাবে ফ্রান্সের একটা মধ্যবিত্ত পরিবার থেকে ফ্রান্সের শাসন ক্ষমতায় এলেন, তার নানান রকম কাহিনী আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি। প্রথম যে জায়গাটি পড়ছি সেটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ। 1769 সালের 15ই আগস্ট ভূমধ্যসাগরে কর্সিকা দ্বীপে অ্যাজাক্সিও নামক স্থানে জন্মগ্রহণ করেন নেপোলিয়ন বোনাপার্ট। 1768 সালে নেপোলিয়ন বোনাপার্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন, কর্সিকা দ্বীপ, এটি ইটালির একটি অংশ, ইটালির নিচে একটি অংশে অবস্থিত। মানচিত্র দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তো সেই দ্বীপটি 1768 সালে ফ্রান্সের কাছে বিক্রি হয়ে যায়। এখানকার যারা অধিবাসী ছিলেন তারা এই ঘোষণার বিরোধিতা করে এবং এই আন্দোলনে নেপোলিয়নের বাবা কার্লো বোনাপার্টও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন ফ্রান্সের সঙ্গে যুদ্ধে কর্সিকা দ্বীপের মানুষেরা হেরে গিয়েছিল, সেই সময় তিনি কার্লো বোনাপার্ট ফরাসি অভিজাতদের সঙ্গে একীভূত হয়ে পড়েছিলেন এবং তিনি ফ্রান্সের অভিজাত শ্রেণীর একটি অংশ হিসাবেও অংশগ্রহণ করেন এবং 1777 সাল পর্যন্ত এইখানকার শাসক পদে মনোনীত হন। নেপোলিয়ন বোনাপার্টের বাবা ছিলেন কার্লো বোনাপার্ট বা চার্লস বোনাপার্ট, আর তার মা ছিলেন লেটিজিয়া। পর্বত সংকুল পরিবেশে তার নেপোলিয়নের মনে সাহস এবং চারিত্রিক দৃঢ়তা গড়ে তুলতে সাহায্য করে। ফরাসি দার্শনিকদের রচনা, ইতিহাস, ভূগোল, গণিত, দর্শন তার ছিল প্রিয় বিষয় এবং তিনি পড়াশোনার ক্ষেত্রে খুবই মনোযোগী এবং ভালো ছাত্র ছিলেন। ব্রিয়েন ও প্যারিসের সামরিক বিদ্যালয়ে তিনি শিক্ষা শেষ করেন মাত্র 17 বছর বয়সে। এরপর তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে অংশগ্রহণ করেছিলেন। নেপোলিয়ন এবং তার ভাই জোসেফ প্রথমে ফ্রেঞ্চ মিলিটারি কলেজে অ্যাডমিশন পেয়েছিলেন। এরপর এইখানে তিনি যেহেতু তার ভাষা
ফরাসিদের মতো নয়, তাই জন্য তার সহপাঠীদের কাছে তাকে কিন্তু অপদস্থ হতে হতো। আর এই সময় তিনি জ্যাক রুশোর দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি প্যারিসের মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং সেখানে আর্টিলারিতে স্পেশালাইজেশন করেছিলেন। এখান থেকে স্নাতক হওয়ার পর মাত্র 17 বছর বয়সেই তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োগ হয়েছিলেন। 1789 সালে বিপ্লব শুরু হয়। 1789 সালে বিপ্লব শুরু হওয়ার পরবর্তীকালে 1793 যখন রোবোস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল ফ্রান্সের ক্ষমতায় এসেছিল, সেই সময় তিনি ছিলেন জ্যাকোবিন দলের অন্যতম সমর্থক। সেপ্টেম্বর 1793 সালে ভূমধ্যসাগরের উপকূলে তুলো বন্দর, যেটি ইংরেজ বাহিনী অবরোধ করলে তিনি বিশেষ কর্তৃত্বতার সঙ্গে তুলো বন্দর অবরোধ করেন এবং অতর্কিত আক্রমণে তা পুনরুদ্ধার করেছিলেন। নেপোলিয়নের এই তুলো বন্দর পুনরুদ্ধার তাকে তার কেরিয়ারের উন্নতিতে বিশেষ সাহায্য করেছিল। এর ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। 1795 সালে রাজতন্ত্রের সমর্থক উচ্ছৃঙ্খল জনতা ফরাসি জাতীয় সভা আক্রমণ করলে স্বল্প সংখ্যক অল্প কিছু সৈনিক নিয়েই এই বিপুল জনতাকে তিনি ছত্রভঙ্গ করতে পেরেছিলেন। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য জাতীয় সভাকে তিনি রক্ষা করেন। পুরস্কার স্বরূপ তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন এবং ফ্রান্সের অভ্যন্তরীণ সেনাবাহিনীর কর্তৃত্ব লাভ করেন। তবে 1795 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে, যেহেতু তিনি 1794 খ্রিস্টাব্দে অগস্ট মাসে যখন রোবোস্পিয়ারের পতন হলো এবং রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়, সেই সময় তিনি যেহেতু রোবোস্পিয়ার বা জ্যাকোবিন দলের সমর্থক ছিলেন, রোবোস্পিয়ারের কাছের লোক ছিলেন, তাকে কিন্তু বন্দি করা হয়েছিল। কিন্তু তার নিজের কৃতিত্বের জন্য 1 সপ্তাহের মধ্যে তিনি ছাড়া পান। এর পরবর্তীকালে নেপোলিয়নের বিশেষ দুটি অভিযান, সেটা হচ্ছে ইতালি অভিযান এবং মিশর অভিযানের ব্যর্থতা। এখানে কিন্তু মনে রাখতে হবে, নেপোলিয়ন কিন্তু সবসময় বড় বড় জয় পেয়েই সাম্রাজ্যের অংশগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু তার ব্যর্থতাও বিশেষভাবে ছিল, কিন্তু সেই ব্যর্থতাকে তিনি বিশেষভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন। 1795 খ্রিস্টাব্দের 26 অক্টোবর জাতীয় কনভেনশনের কার্যকাল শেষ হয় এবং ডাইরেক্টরি শাসন শুরু হয়। সেটা 1795 থেকে 1799 নামে নতুন একটা শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এই শাসন পর্বে ফ্রান্সের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আইন শৃঙ্খলার অবনতি ঘটে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, সার্ডিনিয়া তখন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধরত। নেপোলিয়ন এই শক্তির জোটের বিরুদ্ধে ইতালিতে যুদ্ধযাত্রা করেন। তিনি ইতালিতে অস্ট্রিয়াকে পরাজিত করেন এবং মিলান শহর দখল করেছিলেন। ফরাসি বাহিনী পারমা, ম্যাডেনা, নেপলসের শাসকরা তার কাছে আত্মসমর্পণ করেন। ফরাসি বাহিনী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সংকটে অস্ট্রিয়ার সম্রাট এর সাথে ক্যাম্পো ফর্মীয় সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। এটা 17 অক্টোবর 1797। ইতালি ও অস্ট্রিয়ার বিরুদ্ধে এই চমকপ্রদ সাফল্যে ইউরোপে ফ্রান্সের মর্যাদা বহুল বৃদ্ধি পায় এবং নেপোলিয়ন ফ্রান্সে প্রভূত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। সেই সময় নেপোলিয়ন যুগই শুরু হয়ে গিয়েছিল, কারণ তার নামে তার গুণগান গাওয়ার বহুত মানুষ ফ্রান্সে তখন তার ওপর তিনি একটা হিরোর মর্যাদা পাচ্ছিলেন। কোথায়? ফ্রান্সে তিনি তখন
একটা বিরাট জনসমর্থন আদায় করতে সাফল্য অর্জন করেছিলেন। এরপরে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযানের দায়িত্ব তিনি গ্রহণ করলেন। সেখানে পিরামিডের যুদ্ধ জয়লাভ করলেও নীল নদের যুদ্ধে তিনি ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে শোচনীয়ভাবে পরাস্ত হন। এই পরাজয়ের সংবাদ পৌঁছানোর আগেই তিনি ফ্রান্সে প্রত্যাবর্তন করলেন। 1798 কিন্তু তিনি পরাস্ত হয়েছিলেন ইংরেজ সেনাপতি নেলসনের কাছে। কোন যুদ্ধে? নীল নদের যুদ্ধে। সেখানে তিনি তার যে পরাজয় হয়েছেন সেই খবরটা পৌঁছানোর আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন কোথায়? ফ্রান্সে। এবং তার নিজের কৃতিত্বই বিশেষভাবে প্রচার করতে শুরু করেন এবং ফ্রান্সেও জনগণ তাকে আরও বীরের মর্যাদায় সম্মান দিয়েছিল। নৌযুদ্ধে যে ফ্রান্সের দুর্বলতা আছে সেটাও কিন্তু প্রকট হয়ে উঠল। এরপর আমরা জানব তিনি কিভাবে ক্ষমতা দখল করছেন। 1798 সালে, মনে রাখতে হবে 1797-এর 17ই অক্টোবর, যেখানে কম্পোফর্মীয় সন্ধি স্বাক্ষর করেছেন এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে চমকপ্রদ সাফল্যে তিনি দেশ জুড়ে একটা বীরের সম্মান পাচ্ছেন। এরপরে নীল নদের যুদ্ধে তিনি পরাস্ত হচ্ছেন ইংল্যান্ডের কাছে। তারপরও তিনি কিন্তু নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ করতে পারছেন তার বুদ্ধিমত্তার জোরে। একটা সামান্য উচ্চতার মানুষ হঠাৎ করে নিজের বুদ্ধি, জ্ঞান, মনন এবং তার বীরত্বের জন্য ফ্রান্সের সমস্ত ক্ষমতা তার দিকে একীভূত করতে সক্ষম হচ্ছেন বা কেন্দ্রীভূত করতে সক্ষম হচ্ছেন। এরপর তার ক্ষমতা দখল সম্পর্কে আলোচনা করছি। ডাইরেক্টরি শাসনাধীন ফ্রান্সে তখন চরম বিশৃঙ্খলা চলছে। জনগণ এই শাসন সম্পর্কে বীতশ্রদ্ধ। এই অবস্থার সুযোগ নিয়ে সেনাবাহিনীর সাহায্যে তিনি ডাইরেক্টরি শাসনের অবসান ঘটালেন 9 নভেম্বর 1799। ফ্রান্সে প্রবর্তন করলেন নতুন এক শাসন ব্যবস্থা, তার নাম কনসুলেটের শাসন। নেপোলিয়ন সহ আরও 2 জন কনসালের হাতে দায়িত্ব অর্পিত হয়। তিনি হলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। এইভাবে ফ্রান্স ছাড়া ইউরোপে শুরু হয় নেপোলিয়নের যুগ, যেটা 1799 থেকে 1814 সাল পর্যন্ত চলেছিল, দ্য এজ অফ নেপোলিয়ন। প্রথমে তিনি সংবিধান অনুসারে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হয়েছিলেন। 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে তাকে যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত করা হয়। এখানে তিনি একটি ভোটের ব্যবস্থা করেছিলেন, সেই ভোটের মাধ্যমেই নিজেকে সারা জীবনের জন্য ফ্রান্সের কনসাল নিযুক্ত করেন। 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতন আবার গণভোটের ব্যবস্থা করেন। সেইখানে তিনি নিজেকে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। যে ফরাসি বিপ্লবের মাধ্যমে যেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হলো, সেইখানেই 1804 সালে আবার গণভোটের মাধ্যমে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে শুরু করল। তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি নিলেন। এইভাবে ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ফিলিপ গুয়াদেলা বলেন, নেপোলিয়নের উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস, আর নেপোলিয়নের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস। এইবার নেপোলিয়নের কিছু গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো নিয়ে আলোচনা করা যাক। ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন। নেপোলিয়ন কেবলমাত্র সুযোগ্য রণকৌশলী সেনানায়ক বা যোদ্ধা নয়, তিনি সুশাসক, সংস্কারক হিসাবেও তার অনন্য কৃতিত্বে সাক্ষ্য রেখে গেছেন। তার আত্মজীবনীতে লেখেন যে
তার 40টি যুদ্ধের চেয়েও ফ্রান্সের সংস্কারগুলি অধিক গুরুত্বপূর্ণ ছিল। তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি ছিল আইন সংহিতা ও কোড নেপোলিয়ান। বিপ্লব শুরু হওয়ার সময় ফ্রান্সে কোনো আইনবিধি প্রচলিত ছিল না। সারা দেশে নানা ধরনের পরস্পর বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী 360টি বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। এক কথায় সমগ্র ফ্রান্সে কোনো আইনগত ঐক্য ছিল না। কনভেনশন ও ডাইরেক্টরি যুগে বিপ্লবী নেতৃবৃন্দ এইসব পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সারা দেশে একই ধরনের আইন প্রণয়নের চেষ্টা করেন, কিন্তু তারা এ কাজ সম্পূর্ণ করতে পারেনি। নেপোলিয়নের উদ্যোগে ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিশন গঠিত হয়। এই কমিশন 4 বছরের মধ্যে মানে 1800 থেকে 1804 অক্লান্ত চেষ্টায় 1804 খ্রিস্টাব্দে একটি আইনবিধি সংকলন করতে সক্ষম হয়েছিলেন। এই আইনবিধি 1807 সালে নেপোলিয়ন এর নামকরণ করেন কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা। এই আইনাবলীগুলির মধ্যে ফ্রান্সের প্রাচীন আচার অনুষ্ঠান, রোমান রীতিনীতি এবং ফরাসি বিপ্লবী ঐতিহ্যের সমন্বয় লক্ষ্য করা যায়। কোড নেপোলিয়ানকে বিপ্লবের স্থায়ী ফল বলা যেতে পারে। মোট 2287টি বিধি সম্মিলিত এই আইন সংহিতা আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকারের স্বীকৃতি, বর্বরচিত শাস্তিদান রদ প্রভৃতি এই আইন সংহিতার বৈশিষ্ট্য। এই আইনবিধির মূল নীতিগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়েছিল। এই আইন সংহিতায় বেশ কয়েকটি বিধি বেলজিয়াম ও লুক্সেমবার্গেও প্রচলিত আছে। নেপোলিয়ন নিজেও তার যুদ্ধগুলির চেয়ে আইন সংহিতাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। ঐতিহাসিক লেপেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন। এই আইনবিধির জন্যই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। এখানে লেপেভরের কথাটি বিশেষভাবে গ্রহণযোগ্য যে লেপেভর এই আইনকে বলছেন ফরাসি সমাজের বাইবেল বলে। আর অনেক সময় প্রশ্নও আসে যে দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়। নেপোলিয়ন যেহেতু এই আইনবিধি প্রণয়ন করেছিলেন, তাই তার সঙ্গে জাস্টিনিয়ানের তুলনা করা হয়। এই আইনবিধি যদি বলি ভুল কিছু ছিল, ত্রুটি কিছু ছিল, হ্যাঁ সেটাই দেখা যাক যে ত্রুটি কিছু ছিল না কিনা। এই আইনবিধি যে একেবারে ত্রুটিহীন ছিল তা নয়। এই আইনবিধিতে পুরনো যুগের মতনই রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় সমাজে কিন্তু স্থিতি আসে। ফলে প্রগতিশীল পরিবর্তনের সব পথ বন্ধ হয়ে যায়। বিপ্লব ফ্রান্সের সমাজের কাছে বন্ধনমুক্তি বা সমানাধিকারের আশ্বাস এনে দেয়, কিন্তু কোড নেপোলিয়নে তা বিনষ্ট করা হয়। এই জায়গাটা বুঝিয়ে বললে, যখন রোবোস্পিয়ার শাসনে এসেছিলেন সেখানে বিবাহ মুক্তি যেটা বা ডাইভোর্সের কথা বলা হয়, তো সেখানে সমান অধিকার দেওয়া হয়েছিল, নারী পুরুষ সকলেই সমান অধিকার পেত। কিন্তু নেপোলিয়ন এসে আবার পুরুষদের অধিকারটাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু নারীদের অধিকার খর্ব করা হয়েছিল এখানে। এতে নারীদের মর্যাদা হ্রাস পায়, নারীকে পুরুষের অধীনে রাখা হয়, পারিবারিক সম্পত্তির ওপর নারীদেরও অধিকার দেওয়া হলো না, স্বামীর সম্পত্তি ছাড়া কোনো সম্পত্তি অর্জন, বিক্রি বা দান করতে পারত না, বিবাহ বিচ্ছেদের অধিকারও সংকুচিত করা হলো। অর্থাৎ
নেপোলিয়নের এই আইনবিধিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক বা বিশেষ গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল, সেটা নারীর মর্যাদা হ্রাস। 3 নম্বর, পারিবারিক বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে স্ত্রী পুত্রের ওপর স্বামী পিতার কর্তৃত্ব সুদৃঢ় করা হয়। যদিও ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সমানাধিকার ও স্বাধীনতা। 4 নম্বর, শ্রমিকদেরও অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি। তাদের কাজের অধিকার, ন্যূনতম মজুরির অধিকার বা ধর্মঘটের অধিকারও স্বীকার করা হয়নি। নেপোলিয়ন সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। ফরাসি বিপ্লব ফ্রান্স ও সমগ্র ইউরোপের এক অভূতপূর্ব উন্মাদনা ও আশা আকাঙ্ক্ষার সঞ্চার করেছিল। সারা ইউরোপ শুধু নয়, সারা পৃথিবীতেই এর প্রভাব কোনো না কোনোভাবেই পড়েছিল। সারা ইউরোপ জুড়ে ফরাসি বিপ্লবের আদর্শের জয়যাত্রা শুরু হয়। নেপোলিয়ন নিজেই বলেছিলেন যে আমি বিপ্লব, আই অ্যাম দ্য রেভলিউশন। এ সত্ত্বেও বলতে হয় যে নেপোলিয়নের সাম্রাজ্য ছিল আত্মঘাতী, স্ববিরোধিতায় ভরপুর। ফরাসি সমাজের দুটি যে মূল আদর্শ ছিল, স্বাধীনতা, সাম্য, মৈত্রী, বলা বাহুল্য এর কোনোটিকেই নেপোলিয়ন মনে প্রাণে মেনে নিতে পারেননি। তিনি যখন শাসক হয়েছিলেন তখন প্রথম দিকে যে এই আদর্শের প্রতি অনুপ্রাণিত হলেও পরবর্তীকালে তিনি যখন নিজে সম্রাট, কনসাল থেকে সম্রাট পদে মনোনীত হলেন, তখনই এই আদর্শ কিন্তু ভেঙে যায়। তিনি বিশ্বাস করতেন ফ্রান্সের মানুষ স্বাধীনতা বা সাম্যের জন্য বিপ্লব করেনি, বিপ্লব করেছে বুর্জোয়া শ্রেণী তাদের আত্মরম্ভিকতার ক্ষুণ্ণ হয়েছে বলে। কনসুলেটের সংবিধান দ্বারা তিনি প্রথম কনসাল রূপে প্রকৃতপক্ষে একনায়কতন্ত্র স্থাপন করেন। বাস্তবে এই শাসন ব্যবস্থা ছিল গণতন্ত্রের ছদ্মবেশে একনায়কতন্ত্র বা আচ্ছাদিত সামরিক স্বেচ্ছাতন্ত্র। আইনসভাকে সার্বভৌম থেকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন প্রথার পরিবর্তে মনোনয়ন প্রথা প্রবর্তিত হয়। ফ্রান্সে প্রতিনিধিত্বমূলক সমস্ত প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে তিনি সকল ক্ষমতা কুক্ষিগত করেন। এখানে এই দেখা যাচ্ছে যে তিনি যখনই শাসক হয়ে গেলেন বা নিজেকে শাসক হিসাবে ফ্রান্সে প্রতিষ্ঠা করলেন, তিনি ফ্রান্সের বিপ্লবপ্রসূত যে ধ্যান ধারণা জন্ম হয়েছিল তার বলিদান দিলেন এবং সকল একনায়কতন্ত্রী শাসকের মতন বা রাজার মতন বা সম্রাটের মতন নিজের ক্ষমতাও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পুরনো লেতার দ্য ক্যাসে ফিরে আসে এবং বিনা বিচারে বহু মানুষকে কিন্তু আটক করে রাখা হয়। সংবাদপত্রের ওপরও সেন্সরশিপ নেমে আসে, অর্থাৎ সংবাদপত্র কি লিখবে না লিখবে সেটাও তিনি দেখতেন। গুপ্তচর বাহিনী নিয়োগ করে সরকার বিরোধীদের কঠোরভাবে দমন করা হয়। ফরাসি সেনেট তার আজ্ঞাবাহী যন্ত্রে পরিণত হয়। বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠাতা, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, ফরাসি উপনিবেশে কৃতদাস প্রথার পুনরুজ্জীবন, জ্যাকোবিন দলের প্রজাতন্ত্র ও গণতন্ত্রের আদর্শ বিসর্জন দিয়ে তিনি বিপ্লবের বিরুদ্ধেই কাজ করেছিলেন। তো এক্ষেত্রে তার কথাই সঠিক, আমি বিপ্লব ধ্বংস করেছি, আই ডেস্ট্রয়েড দ্য রেভলিউশন। ডেভিড থমসন বলেন যে বর্তমান শতাব্দীর বিভিন্ন একনায়কতন্ত্রের তুলনায় নেপোলিয়ন ছিলেন অনেক বেশি মানবিক। কিন্তু এখানে ডেভিড থমসন তার বক্তব্যের মাধ্যমে নেপোলিয়নের যে নেগেটিভ দিক
বা ননর্থক চরিত্রটি অনেকটি উপশম করতে সক্ষম হয়েছেন। নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ, অর্থাৎ যে আইডিয়াটা সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যেটা ফরাসি বিপ্লবের আদর্শ ছিল, সেই আদর্শের সঙ্গে তার যে বিরোধ সেটি আলোচনা করি। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি: স্বাধীনতা, সাম্য আর মৈত্রী। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি। তিনি যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে সেখানেই পুরাতনতন্ত্রের পতন ঘটেছে। পুরাতনতন্ত্র মানে কি? পুরাতনতন্ত্র মানে সম্রাট বা একনায়কতন্ত্র বা রাজার ছেলেই রাজা। সেই পুরাতনতন্ত্রের পতন ঘটিয়েছিলেন তিনি। কিন্তু ইউরোপের সর্বত্রই সামন্তপ্রথা ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়, কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয়েছিল, সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়, সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। কোড নেপোলিয়নের মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপের বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে সেখানেই ইউরোপের মানুষ তাকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি ফ্রান্স ও ইউরোপের পুরাতনতন্ত্র ধ্বংস করেছিলেন, ইউরোপবাসীকে সাম্য, মৈত্রী দিয়েছিলেন, কিন্তু স্বাধীনতা দেননি। ইউরোপের মানুষ তাকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু একনায়কতন্ত্র ও স্বাধীনতার সহাবস্থান সম্ভব নয়। ইউরোপের প্রধান তিন শক্তি অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়াকে পরাজিত করে তিনি সেসব জায়গায় বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। এই সব জায়গায় তিনি নতুন রাজ্য তৈরি করেছিলেন, পুরনো শাসকদের সরিয়ে দেন, সেই সব জায়গায় নিজের আত্মীয় বা ঘনিষ্ঠদের ক্ষমতায় প্রতিষ্ঠা করেন। হল্যান্ডে তার এক ভাই লুইকে, ওয়েস্টফেলিয়ায় আর এক ভাই জেরমকে, নেপলসে ভাই জোসেফকে, নেদারল্যান্ডে তার ভাই লুসিয়ানকে এবং ইতালিতে সৎপুত্র ইউজিনকে ক্ষমতায় বসান। এখানে এই মানচিত্রে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে কোন কোন অঞ্চলগুলি তিনি সেই নিজের অনুগত রাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে তিনি যা কিছু করছেন তার উদ্দেশ্য হলো ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলির ওপর মাত্রাতিরিক্ত কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেছিলেন। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন, কিন্তু স্বাধীনতা দেননি। সুতরাং ইউরোপের মানুষ যে স্বাধীনতা থেকে বঞ্চিত হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তিনি তার ভ্রাতা জেরমকে বলেছিলেন, তুমি যদি মানুষের কথা শুনতে যাও তাহলে তুমি এসব কিছু করতে পারবে না। ইফ ইউ লিসেন টু পিপলস ওপিনিয়ন ইউ উইল অ্যাচিভ নাথিং। ট্রাফালগারের যুদ্ধ। ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। তাদের পক্ষে নেপোলিয়নের বিজয়রথ স্তব্ধ করা সম্ভব হচ্ছিল না। ঠিক এই সময় ইংরেজ সেনাপতি হোরেসিও নেলসন ট্রাফালগারের নৌযুদ্ধে 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও স্পেনের যুগ্ম নৌবহরকে ধ্বংস করেন। এই ঘটনা গোটা বিশ্বের মোড় ঘুরিয়ে দেয়। এরপর নেপোলিয়নের পক্ষে আর ইংল্যান্ড আক্রমণ করা সম্ভব হচ্ছিল না। তিনি চিরদিনের মতন ইংলিশ চ্যানেল ও সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ হারান। এরপরে অর্থাৎ হাতে না মারতে পেরে ভাতে মারার পরিকল্পনা গ্রহণ করেন।
সেই পরিকল্পনা হলো মহাদেশীয় অবরোধ পদ্ধতি। সর্বশেষে বলা হয় যে নেপোলিয়ন যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করতেন। এখন যুদ্ধের ওপরই নিয়ন্ত্রণ হ্রাস পায়। তাই বলা যায় যে ট্রাফালগারের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেপোলিয়নের এই যে নীতি গ্রহণ, মহাদেশীয় ব্যবস্থা গ্রহণ, এর ফল, এর গুরুত্ব কিন্তু ছিল নেপোলিয়নের জীবনের ক্ষেত্রে অপরিসীম এবং ফ্রান্সের ক্ষেত্রেও অপরিসীম। নেপোলিয়ন অচিরেই বুঝতে পারল যে ফ্রান্স কখনোই ইংল্যান্ডকে নৌযুদ্ধে হারাতে পারবে না। এর আগেও একবার পরাজিত হয়েছিল মিশরের যুদ্ধে, আবার একবার পরাজয় এলো ট্রাফালগারের যুদ্ধে। আর ইংল্যান্ড হলো সমুদ্রের রানী। তো এই ইংল্যান্ডকে যাতে পরাস্ত করতে পারলেই সমস্ত পৃথিবীর ওপর, ইউরোপের ওপর তার কিন্তু নিজের কন্ট্রোল চলে এসেছিল ইতিমধ্যেই। তিনি একে একে ইতালির, ইউরোপের অনেক রাজ্য, অনেক দেশ জয় করে ফেলেছিলেন। কিন্তু ইংল্যান্ডের জন্য বাইরের উপনিবেশ কিন্তু তিনি দখল করতে পারছিলেন না। ইংল্যান্ডকে যদি তিনি কোনো রকমভাবে পরাস্ত করতে পারেন, তাহলেই মহাদেশীয় ব্যবস্থা, তাহলেই কিন্তু সারা পৃথিবীর ওপর তিনি অধিকার পেতে সক্ষম হবেন। এই উদ্দেশ্যকে সামনে নিয়েই তিনি অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি বলেন যে ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র যদি ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করে তাহলে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। ইংল্যান্ডকে পর্যুদস্ত করার উদ্দেশ্যে এই অর্থনৈতিক অবরোধের নীতিই হল মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। সমগ্র মহাদেশে কন্টিনেন্টকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। কিন্তু এর ফল ভালো হয়নি। আসলে সারা ইউরোপ তথা পৃথিবীর পণ্যের চাহিদা মেটাতো ইংল্যান্ড। এর ফলে সারা ইউরোপে নানা ধরনের সমস্যা হয়েছিল এবং এর থেকেই ফ্রান্সের অবস্থাও শোচনীয় হয়ে পড়েছিল।